সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ একটা বিশেষ পরিস্থিতি পার করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িটা ধ্বংস করা হয়েছে। এটা আন্তর্জাতিক হেরিটেজ। সেই হেরিটেজের বাড়িটা ধ্বংস করার পর বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিয়েছে, আর কাউকে কোনো বাড়িঘর ধ্বংস করতে দিবে না, কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আসলে বাংলাদেশটা আসলে কি কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রিয় সাংবাদিক সাইফুল আমিনের সাথে। থ্যাংক ইউ। সাইফুল ভাই, থ্যাংক ইউ। কি অবস্থা ভাই বলেন? বাংলাদেশের অবস্থা যদি এটা আমার মূল্যায়ন, আপনি তো বাংলাদেশের অবস্থা প্রত্যেকদিন টেলিভিশনে দেখাই যাচ্ছে বাংলাদেশের কি অবস্থা, কোন দিকে যাবে এখনো লাইন ঠিক করতে পারে নাই। রেল কোন পথে যাবে, এটা ময়মনসিংহ যাবে নাকি অন্য বা পদ্মা সেতু পার হবে, কোনো কিছু এখন পর্যন্ত টার্গেট ঠিক হয় নাই। কিন্তু একটা ট্রেন রওনা হয়েছে, যে ট্রেনটা আসলে জঙ্গিদের দখলে। এখন ইন্টারিম গভর্নমেন্ট এই জঙ্গিদের দখলে থাকা ট্রেনটা কি মুক্ত করবেন, নাকি এটাকে চলতে দিবেন, নাকি এটাকে তাদের গন্তব্যে যেতে দিবেন, নাকি নিজদের গন্তব্যে পৌঁছাবেন, এইটা টোটালি নির্ভর করছে এখনকার মেশিনারির উপরে। আপনি যদি দেখেন তারা যে ট্রেনটা নিয়ন্ত্রণে নাই, এবং এটারে যদি আপনি বলেন যে বাংলাদেশ নামক ট্রেনটা যে তাদের নিয়ন্ত্রণে নাই, এটা প্রমাণ করা হলো আমি দুইটা বিবৃতি বা ৩-৪টা বিবৃতি আপনাকে পড়ে শোনাই সরকারের বিভিন্ন লেভেল থেকে। এর যে ট্রেনটা যে কারো নিয়ন্ত্রণে নাই এখন পর্যন্ত, ট্রেনটা যে জঙ্গিদের নিয়ন্ত্রণে, এটা প্রমাণিত। যেমন ধরেন, কেয়ারটেকার সরকার ধরেন এখন থেকে ১৫ ঘন্টা আগে, মানে পরের দিন একটা বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতিতে তারা বলেছিল যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ এটা ডাহা একটা মিথ্যা কথা। একটা কেয়ারটেকার, আমাদের একটা প্রধান উপদেশে এক প্রধানমন্ত্রী কার্যালয় বা রাষ্ট্র সরকার প্রধানের কার্যালয় থেকে এরকম একটা বিবৃতি, এটা ডাহা একটা মিথ্যা কথা। যে এই বাড়িটা ভাঙা শুরু হয়েছে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু হওয়ার অনেক আগে থেকে, এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে শেখ হাসিনার বক্তব্য দেওয়া শুরু হয়েছে। সো এটা প্রি প্ল্যান্ড, এটা পুরোটাই পূর্ব পরিকল্পিত। এবং পূর্ব পরিকল্পনার মধ্যে যে চিফ অ্যাডভাইজাররা ছিলেন না, তার প্রমাণ হইলো এই জিনিসটা, যে ওনাদেরকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে উনি বক্তৃতা দিয়েছেন এই জন্য, এটা ওনারা এটা তাৎক্ষণিকভাবে মনে করছেন বিষয়টা এটাই উনার তাদের দোষ থেকে। এটা যে শেখ হাসিনার কারণে হচ্ছে সেটা বলার জন্য ওনারা আরো বলেছেন, গত 6 মাসে ৩২ নম্বরে বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। দুটো অংশ কি? একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন, শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন। এটা হলো একটা দিক, ডাহা মিথ্যা কথা। যেটা আমি আগেই বললাম যে এই ভাঙচুরের ঘটনাটা কিন্তু এই ধরনের শেখ হাসিনার কোনো কথা শুরু হওয়ার অনেক আগে থেকে, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে থেকে শুরু হয়েছে। সো ওনারা যে বিবৃতি দিয়েছেন এটা ডাহা বিবৃতি, ডাহা মিথ্যা বিবৃতি, এবং ওনারা যে কোনো একটা দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়ে এই কেয়ারটেকার অ্যাডভাইজারের অফিস থেকে এই বিবৃতিটা দেওয়া হচ্ছে। দ্বিতীয়, উনি বলছেন কি, শেখ হাসিনা দুর্নীতি ও সন্ত্রাস অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি ধামকি সুরে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের সাথে কথা বলে চলছে, হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছে। আমি এখন পর্যন্ত যদি টু বি অনেস্ট, শেখ হাসিনা কাউকে হুমকি দিচ্ছে এখন পর্যন্ত আমি এটা ইয়ে করি নাই। উনি বলছেন যে সবকিছুরই একটা শেষ আছে, এটা বলেছেন। কিন্তু উনি কেয়ারটেকার সরকারকে হুমকি দিয়েছেন, অমুককে হুমকি দিয়েছেন, এটাও আরেকটা ডাহাম শেষ। সো এনারা কারো দ্বারা প্রভাবিত, এবং ওনারা টাইম লাইনটাও জানেন না যে এই সময়টা শেখ হাসিনা বক্তৃতা দেয়নি। আচ্ছা, এই অবস্থা থেকে যখন
ধরেন ইন্টারন্যাশনাল চাপ আসলো যে এটা কি হচ্ছে বাংলাদেশে। শুধু তো তখন তো শুধু কেয়ারটেক এই বঙ্গবন্ধুর বাড়ি না, বঙ্গবন্ধুর বাড়ি হয়তো একটা আবেগ, সেটা একটা প্রতীকী অর্থে সেটা কেন্দ্রবিন্দু, এই ধ্বংসযজ্ঞের কেন্দ্র, কিন্তু বাংলাদেশ দেশটাই যে ধ্বংসযজ্ঞের টার্গেটে পরিণত হয়েছিল সেটা কিন্তু এই বাড়ির সঙ্গে আরো অনেক বাড়ি, মানে 250টা সরকারি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে হামলা হয়েছে, আমি বলছি সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শেখ হাসিনার নাম, শেখ হাসিনার প্রতিকৃতি, শেখ হাসিনার মায়ের নাম, শেখ হাসিনার ভাইয়ের নাম, এরকম যেখানেই আগের সরকারের কারো নামে কোনো কিছু আছে সেটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেটা ধরেন মুরাল বাদ যায় নাই, স্মৃতিসৌধ বাদ যায় নাই, কোনো কিছুই বাদ যায় না। এটা কিন্তু আগের সরকারের মন্ত্রী এমপি ছাড়াও যারা সরকারের সমর্থক ছিল, 14 দলীয় জোট টোট এগুলো আছে, তেমন জাতীয় পার্টি আপনি জানেন যে মাসুদ সাহেবের বাড়ি আক্রান্ত হয়েছে। তো এরকম সবকিছু কিন্তু আক্রান্ত হয়েছে, যেটা ওই জেনারেল মইনের বাড়ি। উনি তো আর জাতীয় পার্টিও করেন না, উনি কিছু, উনি আর্মির প্রতিনিধি, আর্মির লোক, উনি একসময় ক্ষমতার কাছে ক্ষমতাই নিয়ন্ত্রণ করেছে, তার বাড়ি আক্রান্ত হয়েছে। তো এটা কিন্তু আর্মির প্রতিনিধি বলা যায় মাসুদকে, জেনারেল মাসুদ যেমন বলা যায়, কিন্তু উনি তো জাতীয় পার্টিতে জয়েন করে একটা ওনার রাজনৈতিক চরিত্র একটা বের হয়েছে। যাই হোক, এখন দেখেন শুধু যে বঙ্গবন্ধু ভবনে আক্রমণ চালানো হয়েছে এটা যদি হতো তাহলে আপনি এক ধরনের ব্যাখ্যা করতে পারতেন এবং অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যাটা নিতে পারতেন। তারা কিন্তু সারা বাংলাদেশের যে 250টা সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠানে হামলা হয়েছে, ধ্বংসস্তূপ হয়েছে, তারপর প্রাইভেট বাড়িঘর হয়েছে, সেটার কিন্তু কোনো কিছু তারা তাদের প্রথম বিবৃতিতে বলেন নাই। এবং কোন মানে এটা ওনারা মনে করেছেন যে ওনারা চোখের মধ্যে ধুলো দিয়ে রাখছেন যে না, বঙ্গবন্ধু 32 নম্বরের এই ভবনটাতেই হামলা হয়েছে, অন্য কোথাও হয়নি। তাদেরকে সেই ধারণা দেওয়া হয়েছে, কারণ এরা তো বাইরে আসে না, এরা তো আসলে ঘরের ভিতরে থাকে আর কানের কাছে টেলিফোন। বিপজ্জনক সাবিল ভাই, সুদাসুদন মনে করে সুদাসুদনের পাশের একটা বাড়িতে আগুন দিয়েছে। আমি তো সেটাই বলছি যে এগুলো সম্পর্কে তারা কোনো দায়ের কথা বলে নাই, কিন্তু এরপরে তারা যখন আন্তর্জাতিকভাবে যখন একটা হিউম্যান ক্রাই হয়েছে, যেমন সারা মিডিয়ায় এমন কোনো নামকরা মিডিয়া নাই যে নামকরা মিডিয়াটা এইটা প্রচার করে যে সারা দেশে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে এবং এটার প্রতি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সরকার কোনো কিছু করতে পারছে না। এটা কিন্তু সবগুলো পত্রিকায়, গার্ডিয়ান থেকে শুরু করে, গার্ডিয়ান আমাদের দেশে বেশি পরিচিত অত্যন্ত ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ইকোনমিক টাইমস, মানে আপনি যতগুলি বড় বড় সংবাদ মাধ্যম, যেমন ধরেন এপি, রয়টার্স, সবাই কিন্তু পিটিআই, হ্যাঁ, সবাই কিন্তু এটা নিয়ে যে সারা দেশে যে বাংলাদেশে একটা আক্রমণ চলতেছে এটার কিন্তু নিউজ করেছে। কিন্তু তারা এটা তখন করে, কিন্তু যখন এটার প্রতিক্রিয়া হয়েছে সর্বত্র প্রতিক্রিয়া, অনেকেই ধরেন বিবৃতি দিয়েছে, যেমন ইন্ডিয়া থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধুর বাড়ির যে এটা ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক স্থানের উপরে হামলা হচ্ছে। এবং ওনাদের বেশি ধাক্কা লেগেছে যখন পাকিস্তানপন্থীরা এটাকে জাস্টিফাই করেছে, তখনই আমার ধারণা তাদের ঘাড়ের মধ্যে একটা পাথর চাই বসছে, মাই লর্ড, যে উই আর বিকামিং আইডেন্টিফাইড অ্যাজ পাকিস্তানি সাপোর্টার্স, অ্যাজ পাকিস্তানিজ। যখন পাকিস্তান ডিফেন্স নামের একটা প্রতিষ্ঠান, যেখানে সামরিক কর্মকর্তারা এবং পাকিস্তানের সামরিক আয়নের সামরিক তন্ত্রকে সাপোর্ট করার একটা অর্গানাইজেশন, সেটা যখন বলল, অনেকে বলে এটা আইএসআই ফান্ডেড, অনেকেই বলে, বাট এটা আইএসআই ফান্ড কোথায় হয় না হয় এটা আসলে মানে স্পেসিফিক্যালি বলা সম্ভব না, কিন্তু অনেকে বলে এটা। ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন মন্তব্যের মধ্যে আমি এটা দেখেছি যে ওরা আইএসআই ফান্ডেড। ওরা বলেছে কি, ওরা বলেছে এমন একটা বাড়ি ধ্বংস করা হয়েছে যে বাড়িটাতে শেখ মুজিবুর রহমান, দেশদ্রোহী, ট্রেইটার শব্দে ট্রেইটার শেখ মুজিবুর রহমান বসে পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করেছিল এবং পাকিস্তানকে ভেঙেছে। তারা এটা যখন বলছে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট নড়ে চড়ে বসছে যে মাই গড, আমাদের ঘাড়ে তখন পাকিস্তানের ভূত চাপিয়ে দেওয়া হলো। তখন তারা আরেকটা বিবৃতি নিয়ে মাঠে নামছে, সেই বিবৃতিটা খুবই সংক্ষিপ্ত। এবং আমার ধারণা কেয়ারটেকার গভর্নমেন্টের যাদের মধ্যে মিনিমাম বিবেক বোধ আছে, তারা নড়ে চড়ে বসে কিন্তু ইউনূস সাহেবকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আপনি যেটাকে যেভাবে কথা, যে ন্যারেটিভ নিয়ে কথা বলেছেন বা বিবৃতি আপনার
আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে যে বিবৃতিটা গেছে সেই বিবৃতিটা মিসলিড হয়েছে, আমাদের সম্পর্কে ধারণাটা খারাপ হয়েছে, তখন উনি কি বিবৃতি দিলেন বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেখেন আসেন ইন্ডিয়া থেকে বিবৃতি এসেছে, এটা কি ইন্ডিয়া থেকে বিবৃতি আসার পরে? ইন্ডিয়া থেকে তো দিয়েছে আরো বিভিন্ন, আমি বলছি পত্র পত্রিকা, ইন্টারন্যাশনাল মিডিয়া, টোটাল ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে বাংলাদেশ ইন টার্বুলেন্স, আই টেল ইউ, বাংলাদেশ ইন কেওস, বাংলাদেশের এখন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নাই। হ্যাঁ, বাংলাদেশকে কে নিয়ন্ত্রণ করতেছে, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কেউ বোঝা যাচ্ছে না। এই ধরনের ন্যারেটিভ যখন সারা পৃথিবীতে ছড়ায় পড়লো, ইনক্লুডিং ইন্টারন্যাশনালি রেপুটেড অর্গানাইজেশনস লাইক এপি, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, দি ফাইন্যান্সিয়াল টাইমস, যেটা ফাইন্যান্সিয়াল সবসময় বাংলাদেশ বিরোধী, অলমোস্ট শেখ হাসিনা ফ্যামিলি বিরোধী রিপোর্ট করে সাধারণত, দেখেন সেই পত্রিকাটাতেও কিন্তু এই জিনিসগুলো এসছে। আসাতে এনারা ওনাদের অস্তিত্ব রক্ষা এবং মুখ রক্ষার লড়াই করতে গিয়ে, মুখ রক্ষা করতে গিয়া কেয়ারটেকার গভর্নমেন্টের একটা গ্রুপ বুঝাতে পেরেছেন ইউনূস সাহেবকে যে না, এই আপনি যে ন্যারেটিভ বলছেন এটা তো সঠিক না। যে শেখ হাসিনা তখন বক্তৃতা দেয় না যতক্ষণে ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙা হচ্ছে, ইট ওয়াজ এ প্রি প্ল্যান থিং। হ্যাঁ, এটা যখন বুঝাইছে তখন ওনারা একটা বিবৃতি দিয়েছে। দেখেন আমি বিবৃতিটা বলি, এর ধরেন প্রায় 10-11 ঘন্টা পরে যখন বোধোদয় হয়েছে ইন্টারন্যাশনালি আমরা হয়ে গেলাম, তখন বলছে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান, এখন সারা দেশে এসছে, এবং স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। তখন কিন্তু অলমোস্ট ডেমোলিশড। হ্যাঁ, সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করবেন। টোটাল ইউটার্ন। আগের বিবৃতি কিন্তু জাস্টিফাই করেছেন, যখন ইন্টারন্যাশনালে ছিছি করা শুরু হয়েছে, ইউনূসকে ছিক করা শুরু হয়েছে, ইউনূসের নোবেল নিয়ে ট্রলিং হয়েছে যে এই লোকটা নোবেল পাইছে, এই বিভিন্ন ট্রলিং হয়েছে কিন্তু এক্সে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, ট্রলিং হয়েছে যে এই লোকটা নোবেল পেয়েছে, যে লোকটা নিজের দেশকে ধ্বংস করে দিচ্ছে, নিজের দেশের এই স্থাপনা, এরকম স্থাপনাগুলো যেগুলো ন্যাশনাল অ্যাসেট ধ্বংস করে দিচ্ছে, তো এই লোকটা নোবেল পেয়েছে। এই প্রশ্নগুলো যখন আসছে তখন কিন্তু কেয়ারটেকারের তাদের বিবেক মিনিমাম জাগ্রত হয়েছে, তারা কিন্তু যা তাদের বিবৃতিটা পরিবর্তন করেছে। এখন এই পরিবর্তনে কি কোনো পরিবর্তন আসবে? না, আমি মনে করি কোনো ট্রেন কিন্তু এখন পর্যন্ত ওদের দখলেই আছে, জঙ্গিদের দখলে আছে। ইউনূস সাহেবকে দিয়ে তার কিছু মানে সুশীল সুবোধ মানুষ চেষ্টা করেছেন ট্রেনটার নিয়ন্ত্রণ নেওয়ার, কিন্তু এই বিবৃতিতেই ওনারা সীমাবদ্ধ। ওনারা কিন্তু এরপরে আর কোনো পদক্ষেপ নিতে পারে না। এখন পর্যন্ত একটি লোক গ্রেপ্তার হয়নি, উল্টো গ্রেপ্তার হয়েছে যারা এটা প্রতিবাদ করেছে। ঠিক আছে, আপনি মেহরাজ আফরোজ শাওন সহ আরো অনেকে গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তার হলো কারা? হলো যে যারা এটার প্রতিবাদ করেছে তারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু যারা এটা ভাঙচুর করেছে শুধু বঙ্গবন্ধু ভবন না, সারা দেশে 250 প্রতিষ্ঠান। এবং কেয়ারটেকার গভর্নমেন্ট এই 6 ঘন্টা আগে যে বিবৃতিটা দিয়েছে এবং কঠিন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে, তারপরেও এখন পর্যন্ত টিল নাও, এখন পর্যন্ত কোনো বাংলাদেশ টাইম এখন কয়টা বাজে? বাংলাদেশ টাইম এখন সকাল, ওই ঘটনার পরে 24 না 48 ঘন্টা পার হতে চলছে বা 36 ঘন্টা পার হচ্ছে, এখনো একটি লোককেও ধরেনি। কারণ কি? কারণ হলো এদের উপর তাদের নিয়ন্ত্রণ নাই। এটা একটা সংঘবদ্ধ গোষ্ঠী, যে সংঘবদ্ধ গোষ্ঠীটা দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের একটা জোট। দেশ থেকে, দেশের ভেতরের উস্কানি, বাইরের উস্কানি, বাইরের ফান্ডিং সবকিছু মিলে তারা এখন বাংলাদেশ নামক ট্রেনটার নিয়ন্ত্রণ নিয়ে রাখছে। এখন পর্যন্ত সেই ট্রেনটার নিয়ন্ত্রণ অন্য কেউ নিতে পারেনি। এমন নিতে না পারার আরো উদাহরণ হলো বাংলাদেশ সেনাবাহিনী। খেয়াল করে দেখেন, ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান যিনি সেনাপ্রধান, তিনি 5ই আগস্ট তার প্রথম বক্তব্যে বলছেন বাংলাদেশের মানুষের দায়িত্ব আমি নিলাম, এখন থেকে আমি আইন শৃঙ্খলা সবকিছু দেখব। তারপরে আরো 2-3 বার উনি আসছেন মিডিয়াতে, 2-3 বারই উনি বলেছেন যে বাংলাদেশের পুলিশ বাহিনী ঠিক না হওয়া পর্যন্ত আর্মি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহায়তা করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। উনি কথা দিয়েছেন বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে, যেটাই বলে না, সে কথা উনি রাখতে পারেননি।
তার বাহিনী কোথাও কোথাও কাজ করে, নট এ সিঙ্গেল ওয়ান, শুধু একটি জায়গায় কাজ করেছে তার বাহিনী একটি জায়গায় কাজ করেছে, সেটা হলো প্রথম আলো এবং ডেইলি স্টার রক্ষার জন্য তার বাহিনী ওখানে মোতায়েন আছে। এই ছাড়া সারা বাংলাদেশের কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বলেন, আনসার বলেন, কেউ ইনক্লুডিং আর্মি, কেউ কাউকে কি বলে মানে প্রত্যক্ষভাবে এই জিনিস প্রতিরোধে চেষ্টা করতে দেখা যায়নি। সো আপনি বুঝে দেখতেন যে বাংলাদেশ আর্মিও কোনো না কোনো ভাবে কন্ট্রোল হয়ে গেছে কিনা সেটা আমরা এখন বুঝে উঠতে পারছি না, অথবা বাংলাদেশ আর্মি তাদের অবস্থান রিভ্যালুয়েট করছে কিনা। কারণ বাংলাদেশ আর্মির উপরে এটা সাংঘাতিক ভাবে যাবে যে এই বাংলাদেশ আর্মি কিন্তু বাংলাদেশের আর্মি, এটা পাকিস্তান আর্মি না। পাকিস্তান আর্মি বাংলাদেশের ধরেন বঙ্গবন্ধুর বাসভবনে হামলা চালাইছে, লুটপাট করছে, অনেক কিছু, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে সেখানে কিন্তু বাঙালি অফিসাররাও ছিলেন। এখন কিন্তু এটা প্রকাশিত যে ওই অভিযানে, বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করার অভিযানে কিন্তু বাঙালি অফিসাররাও ছিলেন। সো বাঙালিরা কোনোভাবে দায় এড়াইতে পারবে। দ্বিতীয়, আপনি দেখেন 75-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং তার পরিবার সহ সবাইকে হত্যা করা হয়, তার আত্মীয় স্বজন, শেখ মনি সহ তার এই শেরনিয়াবত, যেখানে যেখানে হত্যা করেছে সব জায়গায় কিন্তু লুটপাট করেছে, সব জায়গায় আর্মি লুটপাট করেছে। আর্মির বাইরে ওখানে কেউ ঢুকতে পারে নাই। সো ওখানে যে লুটপাটগুলি হয়েছে সেই লুটপাটটা আর্মি করেছে। সো বাংলাদেশ আর্মি এই দায় থেকে কিন্তু কোনোদিন তাদের দায় এড়াতে পারবে না। এই আর্মি সেনানিবাসে, ঠিক আছে, সেনানিবাসে তাদের সকল সিনেমা হলে, হ্যাঁ, ওই লুটপাট করা কিছু কিয়দাংশ স্বর্ণালঙ্কার, হ্যাঁ, যেমন ধরেন সুলতানা কামালের একটা কি বলে মাথায় তাজ, ওটা তো মুকুট না, তাজ টাইপের কি একটা যেন বলে, ওটা মুকুট বলে বিচিত্রায় নিউজ হয়েছিল, সেটা ঠিক আছে, কিন্তু এটা মুকুট না, ওটা হলো তাজ টাইপের একটা জিনিস। তো সেইটা সহ তাদের আত্মীয় স্বজনের সকল স্বর্ণালঙ্কার, এতগুলি পরিবার যে মারছে, প্রত্যেকটা জায়গার থেকে যে স্বর্ণালঙ্কার গুলো মানে আর্মির সদস্যরা স্বীকার করে আর্মিতে জমা দিয়েছে, সেগুলো দিয়ে তারা ডকুমেন্টারি তৈরি করে বিভিন্ন সিনেমা হলে প্রত্যেকটা শোর আগে সিনেমা দেখানোর আগে এটা প্রচার করা হতো। এটা ডকুমেন্টেড, এটা আমি পড়ে বলতেছি, জেনে বলতেছি, আমি দেখি না, আমি তখন আমার দেখার মতো বয়স হয়নি, আমি সিনেমা দেখছি, আমি প্রত্যক্ষদর্শী না, বাট আই নো বিকজ দিস ইজ ডকুমেন্টেড। ন্যাশনাল ডকুমেন্টেশনের মাধ্যমে এটা জিনিসটা যাওয়া গেছে। এরকম একটা ডকুমেন্টারি করা হয়েছিল, যে ডকুমেন্টারির মধ্যে এইসব স্বর্ণালঙ্কার থেকে শুরু তাদের সম্পদের বিবরণ দিয়ে একটা কত মিনিটের জন্য একটা ডকুমেন্টারি প্রচার হতো প্রত্যেকটা শো এর আগে, মানে বাংলাদেশ জাতীয় সঙ্গীত বাজার আগে এই শোটা হতো। দেখেন এটার কিছুটা নজির আছে। শেখ হাসিনা যখন ধানমন্ডির বাড়ি ফেরত পান, তখন তাকে যখন তার বাড়ি থেকে যেসব জিনিস পাওয়া গেছে, উদ্ধার হয়েছে, সেগুলো তখন তাকে বুঝাই দেওয়া হয়েছে, তখন উনি কিন্তু বলেছিলেন যে আমার বাড়ির সবকিছু আমি বুঝে পাইনি। আপনি কেন বুঝে পাইনি? কারণ লুটপাট হয়েছে। তো বাংলাদেশ আর্মি কিন্তু 75 সালেও বঙ্গবন্ধু ভবন লুটপাটের সাথে জড়িত। এই বঙ্গবন্ধু ভবন এইবার রক্ষা না করে তারা সেই পরিচয়টাই কি বহন করে চলছে। এটা আমি বলতে পারি, বা আমার ধারণা, বাংলাদেশ আর্মি এই দায় এড়াইতে পারবে না। এই যে অন্যায়ের দায়, এই যে রক্তের দায়, এই যে একটা ঐতিহ্য ধ্বংস করার দায়, বাংলাদেশ আর্মি কেমনে এই মানে দোষ তারা তাদের ঘাট থেকে ফেলবেন, কি বিচারের মাধ্যমে করবেন কেউ আমি জানি না। কারণ আপনি যদি দেখেন গতকাল ওই দিনও 5 তারিখ রাতে যেটা ঘটেছে, সেখানে কিন্তু আর্মি গিয়েছিল, প্রায় 2-3 ঘন্টা আগে, 2-3 ঘন্টা পরে আর্মি গিয়েছিল। তখনও বুলডোজার যখন আসে, বুলডোজার যেহেতু ভাঙা শুরু হয়, তখন কিন্তু আর্মি ওখানে গেছে, কিন্তু আর্মি নীরবে ওখান থেকে চলে গেছে। তখন ওখানে স্লোগান চলতেছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছিল সেই সময়, এবং ধোয়া দিচ্ছিল। তো আর্মি ওখান থেকে চলে গেছে। এবং সারা বাংলাদেশে যে 250টা স্থাপনা, মানে আমি অ্যাকুমুলেটিভ একটা সংখ্যা বলছি, 250টা স্থাপনা ছাড়াও বাড়ি ঘরে কোথাও আর্মি, যে আর্মি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল, তারা কিন্তু এটা রক্ষা করে। সো আর্মি এই দায় এড়াতে পারবে না। 75-এ তারা দায়, এবং 5 বছর ধরে বা 4 বছর, 3.5 বছর, 4 বছর ধরে বঙ্গবন্ধু ভবনটা আর্মির দখলে রেখেছিল। এই দায় আর্মি এইবার সুযোগ ছিল আর্মির। এই 5 তারিখও আমি বলি, 5 তারিখের
জনগণ যখন যায় করছে, আর্মি সে প্রস্তুতি ছিল না, করতে পারে না। কিন্তু এইবার আর্মি করতে পারে না, এটা দায় আর্মি কোনোদিন এড়াতে পারবে না। এবং আর্মিকে এই জন্য, আর্মির ভেতরেই এই জন্য আর্মির নিজেকে নিয়ে নিজেদের প্রশ্ন করবে এবং তারা তাদের উত্তর তারা বের করবে। এই গভর্নমেন্টের যারা উপদেষ্টা, যারা কয়েকজন উপদেষ্টার বক্তব্য, যেমন মনে করেন আপনার মাস্টার মাইন্ড যাকে বলা মাহফুজ আলম কিন্তু গৃহযুদ্ধের কথা বলছিল। মাহফুজ আলম হুমকিদাতা। হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে, আমি বিভিন্ন টেলিভিশনের ফুটেজও আছে এটা, হাসনাত আব্দুল্লাহ বলছিল যে অস্ত্র কিনতে হবে, অস্ত্র দিতে হবে সবাইকে, এবং আমলাদের সবাইকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, এমন একটা লাইন ছিল। এই যে কেন ওই রাতেই তো, যে রাতে যে সন্ধ্যায় ঘটনা ঘটেছে, সেই সন্ধ্যায় কিন্তু তারা ঘোষণা দিচ্ছে এই টাইমে আমরা বুলডোজার মিছিল নিয়ে ওদিকে যাব। 3-4 ঘন্টা আগে ঘোষণা দিচ্ছে তারা। রাজু থেকে আজ রাতে উৎসব হবে, এটাও একজন উপদেষ্টার ইয়ে ছিল। এটা এমন একটা ডিক্লেয়ার্ড ব্যাপার, যদি হঠাৎ করে আসে নাই। প্লাস হচ্ছে বুলডোজারটা কে দিয়েছে? বুলডোজার নাকি প্রথম যেটা দেওয়া হয়েছিল সেটা ঢুকতে পারতেছে না, পরে আরেকটা অ্যানাউন্স সেটা চেঞ্জ করেছে বুলডোজার। রাস্তা আটকানো হয়েছিল, রাস্তায় বুলডোজার আটকিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার উদ্ধার করে আনছে। কিন্তু এটা আপনি জানেন, এটা সংস্কার কমিটি যেটা গভর্নমেন্টের, সংবিধান না কোনো একটা, আমি দেখলাম ওনার একজন ভদ্রলোকের ফেসবুক স্ট্যাটাস বাংলা ট্রিবিউনে ছাপা হয়েছে। উনি পুরা জিনিসটা বলেছেন, এটা 32 নম্বর বা অমুকমের বাড়ি না, সাধারণ যে কোনো একটা মানুষের বাড়ি রক্ষার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে, যে রাষ্ট্র যদি সেটা না করে সেটা ফৌজদারি অপরাধ, এই দায় বাংলাদেশ এড়াতে পারে না। তার বক্তব্যটা ছাপা হয়েছে, কিন্তু সেই দায়টা কিন্তু এই গভর্নমেন্ট স্বীকার করলো না। এটা কি দেখবেন? না, এই সরকার স্বীকার করে নাই, কিন্তু তারা তো উল্টো পথেও হেঁটেছে। তারা বলছে আর ভবিষ্যতে হইতে দেবে না, তারা এটুকু বলেছে। কিন্তু আমি মনে করি দায় স্বীকার এর জন্য প্রধান দায়ী সেনাবাহিনী, এবং প্রধান দায়ী প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নাই, বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারেন নাই। তিনি যে মবিং যেগুলো হচ্ছে, মব দিয়ে যেভাবে মানুষকে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করে, খুন রাহাজানি ছিনতাই উনি বন্ধ করতে পারেন নাই। উনি সর্বশেষ 6 থেকে 7 ঘন্টা আগে ঘোষণা দেওয়া কর্মসূচি উনি কি বলে মানে ধ্বংসাত্মক কর্মসূচি উনি ঠেকাইতে পারেন নাই। ঠেকানো দূরের কথা, উনি কোথাও স্টেপ নিয়েছেন। তার আর্মির এত সেনাবাহিনীর আগে এখানে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাক্ট করার কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক করতে পারে না, সেটা আমি আপনাকে বলছি যে পুলিশ বাহিনী এখন অরিজিনালি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া, মানে সিভিল প্রশাসন পুরোটাই এখন সেনাবাহিনী চালায়। এখন আর আসলে আপনি কাউকে দোষ দিতে পারবেন সেনাবাহিনী তো প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে। সেনাবাহিনী না, প্রধান ওয়াকারুজ্জামান যে ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন বাংলাদেশের সকল মানুষের জানমালের দায় দায়িত্ব উনি নিয়েছেন। উনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছেন, আইন শৃঙ্খলা ফেরত আনবেন উনি বলেছেন। উনি তো সবকিছু বলেছেন। আপনি প্রধান উপদেষ্টার এই জন্য কার্যালয়ের সাথে মিলানোর কোন, উনি নিজে বলেছেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং নিরাপত্তা। উনি নিজে বলেছেন, উনি দায় থেকে এড়াতে পারবেন না। উনি আর্মিতে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হবেন। আই টেল ইউ ওয়ান থিং, দিস আর্মি বাংলাদেশ আর্মি, এখানে কেউ যদি বিতর্কিত কোনো কিছু করেন কোশ্চেন হবেন। এখন ওয়াকারুজ্জামান কোশ্চেন হবেন না, অন্য কেউ কোশ্চেন হবেন, বা ওয়াকারুজ্জামানের ক্ষমতা কি ছিল, উনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন না, সেগুলো অন্য বিষয়। কিন্তু আমরা কাকে দেখি চোখে? খোলা চোখে দেখি ওয়াকারুজ্জামানকে, তাই না? আমরা তার কাউকে দেখি না। সে ওয়াকারুজ্জামান ব্যর্থ হয়েছেন, এটা আমাদের কাছে পরিষ্কার। এবং ওয়াকারুজ্জামানের উত্তর দিতে হবে, এই আর্মি উত্তর নেবে আইটেলে। কারণ এই আর্মি আর পাকিস্তানের আর্মি না, এটা বাংলাদেশের আর্মি। এখানে বিভিন্ন মত পথের ইয়ে আছে, স্রোতধারা আছে, কিন্তু আলটিমেটলি এটা বঙ্গোপসাগরে যায় পড়ে। এটা যে সিন্ধু নদ দিয়ে যে ইয়াতে আরব সাগরে পড়ছে না, এটা বাংলাদেশের বঙ্গোপসাগরে যায় পড়ছে। সো বাংলাদেশ আর্মিটা এটা। হ্যাঁ, তো এই উত্তরদার আপনি যদি এটা বলেন, দেখেন উপদেষ্টা পরিষদ যে বিভক্ত ছিল, তার মধ্যে আরেকটা দেখেন, আপনি মাহফুজ আলমের আপনি ইয়াটা দেখেছেন, যে মাহফুজ আলম গৃহযুদ্ধের হুমকি দিয়েছিল, যে মাহফুজ আলম ইন্ডিয়া দখলের হুমকি দিয়েছিল, যে মাহফুজ এত ধমক দিয়েছে, সেই মাহফুজ আলমের আপনি যদি পড়েন তার, সে ঘন্টা 7 আগে, মানে এই যে কেয়ারটেকারের
লাস্ট বিবৃতির 1 ঘন্টা আগে সে কিন্তু দিছে, 1 ঘন্টা আগে কিন্তু ক্যাটাগরি প্রথমটা 1 ঘন্টা আগে সে বলছে থামুন, থামুন দিছে, হ্যাঁ থামুন, শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই। আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের, কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন। ফিলিংস এসেছে। বাংলাদেশ ধ্বংস করার দায় দায়িত্ব কিন্তু কেউ নেবে না, এটা জঙ্গিরা ছাড়া কেউ নেবে না। আমি বাড়ি ভাই আপনাকে নিশ্চিত করতে পারি, বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেই ধ্বংসযজ্ঞ কোনো বাংলাদেশি মনোভাবাপন্ন মানুষ করেনি, এটা জঙ্গিরা ছাড়া। এগুলা পাকিস্তানি মনস্ক, এরা বাংলাদেশে আইএসআই আনতে চায়, এরা বাংলাদেশকে আইএসআই, এবং এখন তো সন্দেহ হয়, যারা সন্দেহ করেছিল যে পাকিস্তান থেকে যে জাহাজ এনেছে, কেয়ারটেকার সরকার থেকে চিঠি দিয়ে সে জাহাজের কি জিনিস আছে সেটা যে তদারক করতে যাওয়ার কারণে দুইজনের চাকরি হারিয়েছে, এবং ওইটা ইন্সপেকশন করতে দেয় নাই। এখন তো সন্দেহ আসলেও যে এই যে আপনি বললেন হাসনাত বলছে অস্ত্র দিতে পারে, সে অস্ত্র তো এসছে, বাংলাদেশে আছে। হাসনাত যে বলছে যে অস্ত্র দিতে হবে, এই দেশ ইয়ে করতে হবে, তো সেই অস্ত্র বাংলাদেশে আছে এখন। আপনি এখন তো নিশ্চিত হতে পারেন, কারণ যেহেতু এটা ইন্সপেকশন হয় নাই। হু নোজ হোয়াট ইজ, যতই গল্প দেন যে পাকিস্তান থেকে আগরবাতি আসছে, আই ডোন্ট বিলিভ ইট। আমি যদি বিলিভ না করতে চাই, আপনি কিছু করার নাই আমার। আই ওয়ান্ট টু বিলিভ দ্যাট ওই দুটো জাহাজে অস্ত্র আসছে, এবং সে অস্ত্রের কথাই হাসনাত বলেছে। আপনি দেখেন এই মাহফুজ বুঝতে পেরেছে যে ঘটনা কোন দিকে যাচ্ছে, তাদের নিয়ন্ত্রণে বাইরে। মাহফুজ যে ধরনের ইসলামী বাংলাদেশ চায়, সেই ইসলামী বাংলাদেশ তার হাতে নাই, এটা একেবারে উগ্রদের হাতে চলে গেছে। সেটা সে কি বলছে দেখেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে, এখন গঠনমূলক রাজনীতির সময়, উত্তম বিকল্প দেখানোর সময়, প্রতিরোধের প্রয়োজনই দরকার। নিজেদেরকে প্রশিক্ষিত ও প্রাজ্ঞ ও স্থির করে তোলা, এটা দীর্ঘমেয়াদী লড়াই, প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। যে মাহফুজকে হিজবুত তাহরিরের লোক বলা হয়, সে মাহফুজ বলতেছে এই কথা, তার মানে বোঝেন হিজবুত তাহরিরের চাইতেও আরো কট্টর কারো হাতে গেছে। এটাতে বাংলাদেশে কিছুদিন বাদে তেহরিকে তালিবান বাংলাদেশ হবে না, সামনে আসবে না, এটা আপনি বলতে পারেন না, কারণ আইএস এর ফ্ল্যাগ দিয়ে অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওড়ানো হয়েছে। হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের পথে অথবা জঙ্গি রাষ্ট্রের পথে? ইসলামী রাষ্ট্রের পক্ষে তো, ইসলামী রাষ্ট্র হওয়ার মধ্যে দেখেন, আপনার সাথেও আমি অনেক সময় কথা বলেছি, ইসলামী রাষ্ট্র হওয়ার মধ্যে আপনিও দোষের কিছু দেখেন না, যেটা কল্যাণকামী রাষ্ট্র হয়, কিন্তু ইসলামী রাষ্ট্রটা যদি জঙ্গি রাষ্ট্র হয় তাহলে তো আপত্তি আছে, নাগরিক হিসাবে আমাদের আছে। এবং এখন এটা এই বাংলাদেশ নামক ট্রেনটা জঙ্গিদের হাতে, এটা আমি আপনাকে বলতে চাচ্ছি। এই সরকার জঙ্গিদের নিয়ন্ত্রণে, নট বুদ্ধিসম্পন্ন বা নোবেল সাহেব, যিনি আমাদের নোবেল সাহেব আছেন একজন কালো চামড়ার নোবেল সাদা সাহেব, সে কালো চামড়ার নোবেল সাদা সাহেবের নিয়ন্ত্রণে এই সরকার নাই, এই সরকার অন্য জায়গায় নিয়ন্ত্রণ। আপনি দেখেন মাহফুজ আলমের কিন্তু তারও আগে বলছে গড়ার তাগত আছে আমাদের প্রশ্ন করছে, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদকে মোকাবেলা করছি, ইন্ডিয়াকে নিছক কিছু মূর্তি বা দালান নয়, মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও হেজেমনি গড়ে তোলা, যেটা হিজবুত তাহরিরের আছে, যেটা ইসলামী ছাত্র শিবিরের আছে, যারা এটাকে বলে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের মধ্যে যেটা উগ্র, যেটা একেবারে ইসলামিক স্টেট বানাইতে চায়, মানে এখন জামাতে ইসলামের কথা শুনে মনে হয় না এরা একটু মডারেট মুসলমান, কিন্তু তাদের মধ্যে তো মূল অংশটাই হলো জঙ্গিটা। হয়তো শফিকুর রহমানের একটু মডারেট ইসলামপন্থী শফিকুর রহমান মাথায় আছেন, কিন্তু ভেতরে কারা আছেন এটা তো পরিষ্কার না। কারণ আপনি খেলতে করে দেখেন, ওদের পুরো কমিটি কখনো প্রকাশ করে না। ইভেন এই যে শিবির প্রকাশ্যে আসলো, আপনি কোনো কমিটি, শিবিরের এখন পর্যন্ত কোনো কমিটি, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে নাই। যে কয়টা বিভিন্ন ছাত্র সংগঠনের ছায়াতলে বিভিন্ন ছাত্র পরিচয় বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান করছিল, তারা তাদের ওই ছাত্র সংগঠন থেকে সরে এসে এই ছাত্র শিবিরের নেতৃত্বে আসছে। মানে কি, তারা বুঝেছে আমরা উদারপন্থী, কিন্তু ভেতরে যারা জঙ্গি, সে জঙ্গিরা কিন্তু প্রকাশিত হয় না, জঙ্গি নেতৃত্ব প্রকাশিত হয় না। তো বাংলাদেশ আমি বলতে পারি নোবেল সাহেবের তত্ত্বাবধানে একটা জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে, এবং বিশ্ব এটা দেখছে। বিশ্ব কিন্তু নোবেল সাহেব তো বারবার বলে আসছেন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হবে না, বা প্রেস সচিব এটা বলে আসছেন জঙ্গি রাষ্ট্র হবে না, তাহলে হচ্ছেটা কি? তাহলে এটা হাস্যকর কথা,
এখন আপনি উনি বলতে পারেন এবং ওটা প্রচার হতে পারে, কারণ উনি প্রধান উপদেষ্টা, ওনার নিউজ বিএসএস এ প্রকাশ করতেছে, প্রেস হিসেবের ক্ষমতা বলে এএপি তে প্রকাশ পাওয়ার চেষ্টা করতেছে, মানে এ হচ্ছে। কিন্তু ধরেন ইন্টারন্যাশনালি কালকে পত্রিকাগুলো আপনি দেখতে বলেন, তার এসব কথার কোনো দাম আছে? যে যে স্টোরিগুলো বাংলাদেশ থেকে হয়েছে, বাংলাদেশে বলতেছে যে বাংলাদেশ একটা রিলিজিয়াস কান্ট্রি হওয়ার দিকে টার্মোয়েলের মধ্যে দিয়ে চলতেছে, এই কথাও বলা হয়েছে। হ্যাঁ, রিলিজিয়াস টেক ওভারের কথা যারা বলতেছে আমি মনে করি তারা এক্সট্রিমিস্ট। যেমন আমি বলি না এখন পর্যন্ত রিলিজিয়াস টেক ওভার হয়েছে, আমি মনে করি রিলিজিয়াস টেক ওভারের দিকে যাচ্ছে। ট্রেনের ইঞ্জিনটাকে তারা নিয়ন্ত্রণে নিচ্ছে, এখন পেছনের বগিগুলি নিয়ন্ত্রণ নেওয়া বাকি আছে। সেই বগিগুলি যদি নিয়ন্ত্রণে চলে যায়, বাংলাদেশ তাদের হাতে চলে যাবে। আর যতক্ষণ না পর্যন্ত বগিগুলো আছে, এখন আমাদের সেনাবাহিনী যে ভূমিকায় আছেন সেই ভূমিকায় তো মনে হয় বাংলাদেশের পুরো ট্রেনটাই বগিগুলোও চলে যাবে তাদের, কিন্তু সেনাবাহিনী তখন কোথায় যাবে? এই সেনাবাহিনী দেখেন, জাতিসংঘের কথা সবাই বলে, জাতিসংঘে কেন কাজ পায়? কারণ হচ্ছে বাংলাদেশের একটা বলাই হয়, বাংলাদেশ একটা মডারেট মুসলিম কান্ট্রি বলাই হয়। তবে মডারেট মুসলিম কান্ট্রির একটা মডার্ন সেনাবাহিনী আছে, যে সেনাবাহিনীটা বিভিন্ন পিস কিপিং ফোর্সে অন্যান্য দেশের চাইতে ভালো ভূমিকা রাখতে পারে। আর একটা কি, আরেকটা হলো মূল কারণ, বাংলাদেশ সেনাবাহিনীর খরচ কম। ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনীর খরচ কম। এখন যদি ইয়া থেকে কেনা যে কোনো সেকেন্ড ওয়ার্ল্ডের কারো কাছ থেকে যদি সেনাবাহিনী নিতে চায়, যে সেনাবাহিনীকে যে দাম দিতে হবে, জাতিসংঘে যে খরচ দিতে হবে, যেভাবে চালাতে হবে, আমেরিকা থেকে যদি ফার্স্ট ওয়ার্ল্ড থেকে যদি নেয় যেরকম খরচ, তারা একটা ইউনিটের খরচ আমাদের একটা ব্যাটালিয়নের বা 2টা ব্যাটালিয়নের সমান খরচ তারা নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে জাতিসংঘের কোনো উপায় নেই বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া। তো সেই সেনাবাহিনী যদি মনেই করে থাকে যে আমরা জঙ্গি রাষ্ট্র হলেও নিবে, এটা ভুল করতেছে। কারণ আমাদের সেনাবাহিনী জাতিসংঘে কাজ পাচ্ছে হলে সুনামের জন্য, প্লাস আমাদের লো কস্টের জন্য, আমাদের দাম কম, আমাদের বাহিনীর সদস্যদেরকে কম টাকা দিতে হয়, কম অ্যালাউন্সেস দিতে হয়। ঠিক আছে, এদের কম খরচ, এরা সীমিত খরচে চলতে পারে, যেটা একটা ওয়েস্টার্ন সেনাবাহিনীর একজন সদস্য, কানাডিয়ান সেনাবাহিনী বা অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর সদস্য কিন্তু এই টাকায় জাতিসংঘে চাকরি করতে যাবে না। মানে নিজের জীবনের হুমকি সৃষ্টি করে সে জাতিসংঘে চাকরি করে, সে হয়তো টিমে যাবে, ন্যাটো ট্রিপে যাবে, হ্যাঁ, বা নিজে হয়তো চাকরি ছাড়ার পর নিজে হয়তো জঙ্গি হিসাবে কাজ করবে, মাসে $1000 $12,000 করে কামাই করবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যত লো কস্টে জাতিসংঘ পায়, তত লো কস্টে অন্য কোথাও পায় না বলেই বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে বিবেচনা করে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যদি বাংলাদেশ যদি জঙ্গির কাছে চলে যায়, সেনাবাহিনীর এই যে একটা শক্তি যে আমাদেরকে নেবেই, আমরা যাবই, আমাদেরকে, এই জায়গা থাকবে না। সো সেনাবাহিনীর উচিত তাদের মোড়ক ভেঙে, তারা যে নিরপেক্ষ থাকার মোড়ক ভেঙে, নিরপেক্ষ থাকার মোড়কে পক্ষপাতদুষ্ট হওয়ার যে ভূমিকায় তারা আছে, সেই ভূমিকাতে তাদের বেরোতে হবে। এখন কিভাবে বেরোবে এটা সেনাবাহিনী একমাত্র বলতে পারে। সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজ বলেছেন, তিনি অনেক গবেষণা করে দিয়েছেন পৃথিবীর অতগুলা দেশের রাষ্ট্রধর্ম আছে, তিনি আমাদের নামও চেঞ্জ করার, রাষ্ট্রের নামও চেঞ্জ করার প্রস্তাব করেছেন। তিনি ইসলামী রাষ্ট্র তো আর বলেন নাই, উনি বলেন নাই, কিন্তু পথটা তো দেখিয়ে দিয়েছেন। উনি বলেন নাই, কিন্তু এখন আপনার সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার রাস্তা কোনটা, হ্যাঁ, সে কোন রাস্তায় সুনামগঞ্জ যাওয়া যাবে, যদি এটা শিখিয়ে দেওয়া হয়, তাহলে যারা ওই রাস্তা দিয়ে হাঁটতে চায় এবং সিলেটের নাম সুনামগঞ্জ রাখতে চায়, তারা তো করবে এটা। এবং আলী রিয়াজ সাহেব তো সেই কাজটা করেছেন। উনি তো সুনামগঞ্জকে সিলেট হিসাবে সুনামগঞ্জকে পরিচিত করার রাস্তাটা দেখিয়ে দিয়েছে। জনগণতন্ত্রী নাকি, আমি এখনো নামটা মনে করি কি, জনতন্ত্রী সরকার নাকি জনতন্ত্রী বাংলাদেশ না কি যেন একটা নাম দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করেন, আমি এটা পড়তে গিয়ে আমি ভাবছি যে আহারে, আমরা বাঙালিরা নাগরিক বলতে চান না, ঠিক আছে, আপনি নাগরিক বলেন, নাগরিক বললে তো আমাদের দেশের সবাই নাগরিক না, নাগরিক বলতে সিটিজেন ঠিক আছে, কিন্তু আমরা কি সিটি লাইফ লিড করি? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং মিডল ইনার অন্যরা দেশ বলতে পারে, কিন্তু স্টিল উই কল ভিলেজেস। ইভেন ইউক্রেনে এখন পর্যন্ত রাশিয়া দখল করে কি, বিভিন্ন এলাকা দখল করে, অমুক ভিলেজ দখল, তা আমরা তো এখনো ভিলেজার রে ভাই। আমরা কোথায় নাগরিক হইলাম? নাগরিক শুধুমাত্র
64টা ডিস্ট্রিক্টের শহর নাগরিক হইতে পারে, সে ধর ঢাকার বাইরে 63টা ডিস্ট্রিক্টের শহরের লোকেরা নাগরিক হতে পারে। কিন্তু আপনি কি মনে হয় উপজেলাটা নাগরিক হয়েছে, বা আপনি পৌরসভা নাগরিক হয়েছে, বা আপনার এরপরে ইউনিয়ন পরিষদ নাগরিক হয়েছে? আপনি যদি তলা থেকে নাগরিক বানায় না আনতে পারেন, বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত হলো ভিলেজার্স, গ্রামবাসী। আমার আদি পরিচয় কি? গ্রামবাসী। আমি শহরে এসে আমার দুই জেনারেশন বা 3 জেনারেশন শহরে থাকার পর আমরা নাগরিক হয়েছে, এই তো। এর বাইরে কি আমার পুরো পরিবারটা কোথায় আছে? সে ধরেন আমার পরিবার আসছে, কিন্তু আমার পরিবারের সাথে আরো যে বৃহত্তর পরিবারটা, ওরা তো গ্রামবাসী, ওরা তো সিটিজেন না, ওরা নাগরিক না। নাগরিক যদি হতো তাহলে আপনি সেম সুবিধা, ঢাকা শহরের যে সুবিধা, সিলেট শহরের সেই সুবিধা, সেই সিলেট শহরের সুবিধাটা আপনি সিলেটের হাওর অঞ্চলেও আপনার দিতে হবে। আপনি নাগরিক সুবিধা না দিয়ে নাগরিক বলে ফেলবেন যা সংজ্ঞার মধ্যে, এটা হাস্যকর ব্যাপার। এবং ওনার নাগরিক, উনি আমেরিকার নাগরিক, তো আমেরিকা তো অলমোস্ট, এখন আমেরিকাতে এখন আর ভিলেজ নাই, অলমোস্ট সবগুলি সিটি। সেই হিসাবে নাগরিক হয়ে উনি তো নাগরিক ঠিকই আছেন, উনি এরকম চিন্তা করতে পারেন, কিন্তু উনি বাংলাদেশটা দেখেন নাই। উনি বাংলাদেশকে দেখেন আমেরিকার চোখে। মনে করেন উনি যেভাবে চলেন, হ্যাঁ, উনি যেভাবে চলেন, উনি 1000 মাইল ড্রাইভ করে বা ড্রাইভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, বাংলাদেশের মানে এটা চিন্তাও করতে পারে না। কারণ বাংলাদেশের এখন পর্যন্ত একটা গ্রাম থেকে একটা শহরে আসতেই লেগে যায় হলো 3 থেকে 4 ঘন্টা। যতই শেখ হাসিনা যত উন্নয়নই করুক, তারপরেও কিন্তু বাংলাদেশে এখনো এমন রিমোট জায়গা আছে যেখান থেকে আপনার তার উপজেলা শহরে আসতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। তো আপনি নাগরিকের সংজ্ঞা যদি আনতে চান, যদি বাংলাদেশের মানুষদের নাগরিক বলতে চান, তার সকল নাগরিক সুবিধা দিতে হবে। তারপর আরেকটা দেখলাম, যান উঠেছেন, আমি আরেকটু বলি, আরেকটু আপনাকে যদি উঠাইছেন, ওই যে স্বাস্থ্য নিয়ে একটা কমিশন বলছে না, তারা বলছে ব্রিটিশ আমলে স্বাস্থ্য সুবিধা দিবে। তারা বুঝে ব্রিটিশ আমলে স্বাস্থ্য সুবিধা কি জিনিস? 15 কোটি মানুষকে ব্রিটেনে, যদি ব্রিটেনে আমরা আমাদের 17 কোটি না 17 কোটি মানুষকে ব্রিটেনে নিয়ে যান, যে ব্রিটেনকে এখানে নিয়ে আসেন, এখানে ব্রিটিশবাসীদের আপনি স্বাস্থ্য সুবিধা দিতে পারেন ব্রিটেনের মতো, কিন্তু এই 18 কোটি ব্রিটেনে নিয়ে গেলে আপনিও স্বাস্থ্য সুবিধা দিতে পারবেন না। দ্যাট ইজ রিয়েলিটি। আপনার ইকোনমি হলো এই অবস্থায়। আপনি স্বপ্ন দেখতেছেন ব্রিটিশের মতো করে আপনি সুবিধা। আরে ভাই, আগে আপনি একটা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়ার সুবিধাটা দেন। একটা ডাক্তারের কাছে একটা কমন একটা পজিশন আনেন, যে ডাক্তারের কাছে গেলে আপনার ফিটা এরকম নিবে। ডাক্তারের কাছে শুধুমাত্র পরিচিতির জোরে বা ধরেন খাতিরের জোরে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট হবে না। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট হবে তার রোগীর জরুরি প্রয়োজনের ভিত্তিতে। আগে এগুলা করেন, একটু শহরে এগুলা করে দেখান। এখনো কিন্তু আমাদের শহরের, আপনি যত রিয়াজ সাহেব আছেন, রিয়াজ সাহেব কিন্তু কোনো একজন MBBS এর কাছে যান না, পাড়ার একটা ডাক্তারের কাছে যান না। উনি ওনার প্যারাসিটামল খেতে হলেও যদি যান, তিনি কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার, পিজির ডাক্তারের কাছে উনি যাবেন। তাহলে ওনার মানসিকতায় যদি চেঞ্জ না হয়, তাহলে, এবং যে স্বাস্থ্য কমিশনের যিনি এই প্রস্তাব দিয়েছেন, তার যদি এই মানসিকতার পরিবর্তন না হয়, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনাদের স্বাস্থ্য উপদেষ্টা, সে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায়, প্রায় মাসেই সে চলে যায়, তার হদিশ পাওয়া যায় না। আপনি ওই সরকারে বসে বসবাস করতে, যে সরকারের স্বাস্থ্য উপদেষ্টা তার চিকিৎসা সুবিধা নেওয়ার জন্য সিঙ্গাপুরে যায়, আর আপনি বলবেন এখানে ব্রিটেনের মতো সুবিধা দিবেন? ভাই, এটা কল্পশক্তি হতে পারে। হ্যাঁ, 50 বছরের মধ্যে বা 40 বছরের মধ্যে এটা আপনি ইমপ্লিমেন্ট হলেও হতে পারে, উই ডোন্ট নো, বাট উই ক্যান নট প্রজেক্ট ইট, যেভাবে বলে। এবং রিয়াজ সাহেবরাও যেভাবে আমাদের দেশের নাগরিক বানানোর চেষ্টা করছে, এটাই ওই রকম স্বাস্থ্য সুবিধার মতোই, যে আপনি এখন এখান থেকে বসে বুরুঙ্গামারের একজনকে বলতেছেন তুমি পিজি হাসপাতালের সুবিধা পাবা। ইট ইজ ইম্পসিবল। এন্ড ঢাকা শহরে বসে যদি বলেন বুরুঙ্গামারের একজন গ্রামবাসীকে নাগরিক বানায় ফেলবেন, এটা কাগজে কলমে পারবেন, কিন্তু নাগরিক সুবিধা দিতে পারবেন। সাহেব ভাই, এই যে বিএনপি কে আমরা সাম্প্রতিকভাবে চেঞ্জ, একটা বিএনপি দেখলাম, বিএনপির কারণে এরা রাষ্ট্রপতি চেঞ্জ করতে পারে নাই, সংবিধানের ব্যাপারে বিএনপি একমত হয় নাই। সেই বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে বিএনপির একটা স্পষ্ট একটা অবস্থান আছে। সেই বিএনপি এই বাড়ি ভাঙার বিষয়টা নিয়ে কোনো চুপচাপ থাকলো কেন? বিএনপি আসলে মাইন্ড ক্যাচি পাই পড়ছে, শব্দটা বলা উচিত না এরকম একটা ফর্মাল প্ল্যাটফর্মে, বাট এটা যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, তখন ওই যে একজন গায়ক আছেন, তিনি বলছেন যে পুইরা গেছি মান ক্যাচি পাই, একটা গান আছে, হ্যাঁ, ওই গানটা দিয়ে কিন্তু আমাদের ওই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে। তো বিএনপি মান ক্যাচি পাইছে,
আইনকাজ বিভাগে তারা দেখছে যে তারা প্রথম ভাবছে যে আসলে এই অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় চলে আসতেছে, যে একটা স্বপ্ন অল অফ এ সাডেন তাদের মধ্যে তৈরি হয়েছে, এবং পাড়া মহল্লা সর্বত্র তারা মনে করছে আওয়ামী লীগকে তাড়িয়ে তারা নিয়ে নিয়েছে। এখন দেখতেছে না, ব্যাপারটা তা না, তাদের লোকেরাও এখন কার্যকর না, তারা তাদের পাশের বাড়ির আওয়ামী লীগ নেতার বাড়ি রক্ষা করতে পারে নাই। তো বিএনপি এখন হতভম্ব। এটাকে কিং কর্তব্য বিমূঢ় একটা শব্দ আছে না, বিশাল একটা শব্দ, এই কিং কর্তব্য বিমূঢ়ের মতো অবস্থা হয়েছে। তো বিএনপির যে যারা বিএনপিকে এখন ইয়ে করে প্রভাব বিস্তারকারী যারা, তারা কিন্তু এই মানসিকতার না, এই ধ্বংসের মানসিকতার না, কিন্তু তারা বলতে পারছেন না, কারণ তারা বুঝতে পারছেন না এই ট্রেন্ড কাদের হাতে। আমি আপনি হয়তো বলতেছি, আমরা আমাদের তারাও বুঝতে পারতেছে, কিন্তু তারা বলতে পারছে না। কেন বলতে পারছে না? কারণ এই সরকারের টার্গেটটা হলো এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে, এটা থেকে বেনিফিট এখন কিভাবে নিবে জানেন? জঙ্গের দিকে টার্ন না করাতে পারলেও তারা ইলেকশন ডিলেড করবেই, বলবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, সো কেমনে আমরা নির্বাচন দেব? আইন শৃঙ্খলা পরিস্থিতি দুই তিন দিন আপনি দেখেন ইলেকশন এগুলো কথা নেই, কোনো কথা নাই, না কোনো কথা হবে না, কারণ বিএনপি মাইন্ড চিপায় পড়ে গেছে। বিএনপি এখন জামাতের ফাঁদে পড়ে গেছে, বিএনপি ছাত্রদের ওই জঙ্গি অংশের ফাঁদে পড়ে গেছে, এবং বিএনপি তার নিজের নিয়ন্ত্রণ যতক্ষণ না পর্যন্ত তার লক্ষ্য তারা যেটা চায় সেটার জন্য তারা যদি যতক্ষণ মাঠে নামার চিন্তা করবে বা মাঠে না নামবে, ততক্ষণ কিছু করতে পারেন। কিন্তু আবার বিএনপি এটাও ভয় পাচ্ছে, তারা যদি মাঠে নামে, সেই সুযোগে যদি আওয়ামী লীগও মাঠে নেমে যায়, তাইলে তারা ক্ষমতায় যাবে, কিন্তু তারা হয়তো ভাবে ক্ষমতায় যাবে কিন্তু সীমিত, কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, তারা এটা ভাবে তারা ব্যাপক ভূমিধস বিজয় লাভ করবে। কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে থাকে, সেই ভূমিধস বিজয়টা হবে না। এই যে একটা টানাপোড়েনের মধ্যে বিএনপি পার করতেছে, কিন্তু এখন তো বিএনপি কে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা সেটাই তো সন্দেহের মধ্যে। সাম্প্রতিক সময়ে আমরা নানা ভাবে আওয়ামী লীগকে কিন্তু মাঠে দেখছিলাম, তারা লিফলেট নানা কিছুকে কেন্দ্র করে মাঠে নামছিল, এবং নেতৃত্ববিহীন এটা নিউ জেনারেশন আওয়ামী লীগের মাঠে নামছিল। বাড়ি ভাঙার ঘটনা কি তাদেরকে ধমকে দিতে পারে? না, আরো উজ্জীবিত করছে। আপনি জানেন কি, আমি আপনাকে আপনাদের মানে বাংলাদেশের এখন তো হলো সকাল হলো না, এই গত রাতের খবর আপনাকে বলছি। আমি বাংলাদেশ থেকে খবর পেয়েছি গত রাতে, বাংলাদেশের খবর। সে খবর মিরপুরে, মোহাম্মদপুরে, ইভেন ইয়াতে গুলশানের সাবারবে আর কি, ওই যে কি রোড যেন একটা আছে না, যেটা সাথে এয়ারপোর্ট লিঙ্ক করে না, এটা লিঙ্ক রোড আছে না, ওইসব অনেক জায়গায় এখন শুধু ছোট লিফলেট না, পোস্টারিং হয়েছে। আপনি জানেন এটা? নতুন পোস্টার কালকে থেকে সাজানো হয়েছে এইসব জায়গায়, শুধু ঢাকাতেই। আর অন্যান্য জায়গার খবর আমি জানি না, ঢাকার কয় জায়গার খবর আমি জানি, কারণ আমি জানি এইসব জায়গাতে ধরপাকড়ের চেষ্টা হয়েছে, অভিযান হয়েছে, হ্যাঁ, কয়েকজন ধরাও পড়েছে, এই জন্য আমি জানি। আমি এই রাতে খবর হয়েছে। তো আপনি এদেরকে দমাইতে পারবেন না, কারণ তাদের আপনি কি করেছেন, আপনি জানেন, বলে না যে এটা, যদি আমি এই তুলনাটা দিতে চাই না, আমি বারবার একটা কথা বলি, আমি এটা হলো খুবই কথিত একটা ইয়ে আছে, সেটা হলো বিড়ালকে যদি আপনি পিটাইতে থাকেন, আপনি যত ক্ষমতাধরী ব্যক্তি হন না, বিড়ালের জন্য জানলা খোলা রাখতে হয়। আপনি জানলা খোলা না রাখলে বিড়াল কিন্তু জানালার জন্যই আপনাকে এসে কামড়াবে, ক্ষতবিক্ষত করবে। সো আওয়ামী লীগকে যদি আপনি কোনো অ্যাভিনিউ না দেন, যে তারা যে বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের একটা জনগোষ্ঠীর একটা অংশ, সেটা 30% বলেন, 35% আওয়ামী লীগ বলে 40%, আপনি ভাবতে পারেন এত বড় একটা জনগোষ্ঠীকে আপনি শ্বাসশুদ্ধ করে আপনি ক্ষমতা মেনটেন করবেন, আপনি দেশ চালাবেন, আপনি নির্বাচন করবেন, পারবেন না তো। এবং এই ঘটনায় যেটা হয়েছে, যে এই ঘটনা কি হচ্ছে জানেন, আমাদের মধ্যে ভীতি কমে গেছে, ভয় কমে গেছে, যে আমাদের তো আর কিছু করে না, আমরা কিছু না করলে তো আমাদের বাড়ি ঘরে এসে জ্বালাই দিচ্ছে। এটা কিন্তু দেখেন, আপনি গ্রামে গঞ্জে বিভিন্ন শহরে যে বাড়িঘর গুলো জ্বালাচ্ছে, সেখানে কি আওয়ামী লীগ ওইভাবে অ্যাক্টিভ ছিল না? প্রেসিডেন্ট হামিদের, সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেবের বাড়ি যে ভাঙছে, ওই বাড়িতে কেউ থাকেই না, একটা মোটরসাইকেল বা একজন কেয়ারটেকার ফ্যাক্টরি থাকে, ওই বাড়ি আপনি জ্বালাই দিচ্ছেন। তা আপনি ওই এরিয়াতে যে মানুষগুলো থাকে,
আমাদের বাড়ির আশেপাশে তো আমাদের দেশের তো এরকম না যে আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে একটা বাড়ি আছে 10 কিলোমিটার পর আরেকটা বাড়ি, বিপদটা তো তা না বাংলাদেশের জনগোষ্ঠীর কারণে এক বাড়ির সাথে আরেক বাড়ির লাগোয়া। আপনি যখন এই বাড়িতে এই ঘটনাগুলো ঘটছে, আপনি আশেপাশে যারা আছে তারা কিভাবে নিয়েছে? এবং আওয়ামী লীগের যারা দেখছে, আরে হামিদ সাহেব তো এখন পর্যন্ত কোনো একটা কথাও বললো না, তার বাড়িটা জ্বালায় দেওয়া হলো, তাইলে হামিদ সাহেব কি আর চুপ থাকার ইয়েতে থাকবেন? তাহলে হামিদ সাহেবকে যারা সমর্থন করে তারা কি থাকবেন? থাকবেন না। তো এটা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগকে ঘরে ঢুকায় দেওয়া হচ্ছে, বরং আওয়ামী লীগকে ঘর থেকে বাইর করা হয়েছে। যে আওয়ামী লীগ ঘরে ছিল সে আওয়ামী লীগ বাইরে আসছে। আমি আপনাকে নিশ্চিত করবো আগামী 1 মাসের মধ্যে আপনি দেখেন যে আওয়ামী লীগ পালিয়ে থাকতো সে আওয়ামী লীগ বুক চেতিয়ে আসবে আমাকে অ্যারেস্ট করেন পারলে। এই আওয়ামী লীগ আসবে, পোস্টার সাজাবে প্রকাশ্য। এখন হয়তো রাতে রাত পোস্টার সাজাচ্ছে, এক রাতের মধ্যে ছাপিয়ে পোস্টার ছাপানোর মতো যদি একটা দল ভঙ্গুর, মানে যে দলের নাকি অস্তিত্বই নাই, সেই দলের যদি এই ক্ষমতাটা থাকে বাংলাদেশের কোনো প্রিন্টিং প্রেসে ওইটা ছাপিয়ে, ঢাকার কোনো প্রিন্টিং প্রেসে ওটা ছাপিয়ে আবার পোস্টারিং করা, ছাপাইছে কিন্তু এইটাও তো ধরতে পারে না, তার মানেটা কি? তার মানে ইউ ডোন্ট হ্যাভ দি কন্ট্রোল অফ এভরিথিং, নো। এবং এই নিপীড়িত হয়েছে যে দলটা, যে দল উপর আপনি নির্যাতন চালাচ্ছেন, যার বাড়িঘর ভাঙছেন, আপনি তাদেরকে ঘর থেকে বের করবেন এবং ঘর থেকে বের করার পরিণতি আপনাকে নিতে হবে। এটা কোন দিকে যাচ্ছে আই ডোন্ট নো। এটা সংঘর্ষের দিকে যাচ্ছে নাকি আসলেই ইলেকশনের দিকে যাবে, না সংঘর্ষের দিকে যাবে, নাকি জঙ্গি রাষ্ট্র হবে, নোবডি নোজ। বাট বাংলাদেশ নামক রাষ্ট্রটির যদি একটা ট্রেন হয়, এই ট্রেনটার ইঞ্জিন আমাদের দখলে বা বাঙালিদের দখলে নাই। বাঙালির ভিতরে যে বাকি মানসিকতা, যে মৌলবাদী মানসিকতার লোকদের নিয়ন্ত্রণে এখন এই ট্রেনটা। অনেক ধন্যবাদ সাইমন ভাই, আজকে আমরা এখানে রাখি। আমরা খুব তাড়াতাড়ি আবার বসবো। আমাদের দেশটা রক্ষা পাক, মুক্তিযুদ্ধের স্বপ্নের দেশ যাতে আমরা হাতছাড়া না হয় আমাদের, সেই চেষ্টা আমরা সবাই মিলে করে যাব। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।